এতটা সবুজ শুধু বৃষ্টি হলেই সম্ভব, এতটা সবুজ শুধু বর্ষাকালই সম্ভব, এতটা সবুজ শুধুমাত্র গাছেই সম্ভব। প্রকৃতির পদার্থ সব কিছুতেই সম্ভব। আমরা চাইলেও সবুজ আনতে পারবো না, আমরা চাইলেও রং আনতে পারবো না। এতটা সবুজ শুধুমাত্র আল্লাহর পৃথিবীতে, আল্লাহর দেয়া প্রদত্ত সব কিছুতেই সম্ভব। আমি সুরভি ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি গতকালকের যে পর্ব ছিল তার রেশ ধরে আজকের পর্ব সাজিয়েছি। গতকাল তোমরা দেখেছিলে আমি মাল্টি কুকারে মাংস বসিয়েছি, তার সাথে অনেক কাজ, তার সাথে আমি মাথায় মেহেদি দিলাম। আজ চলো দেখে নিই। আমার মাংসের তরকারিটা হয়ে গিয়েছে, আর আমি বেশ খানিকটা সময় ধরে ঠান্ডা হতে দিয়েছিলাম, কারণ আমি এখন এই মাংস তরকারিটাকে রিপট করব। আমি অন্য একটা পাতিলে মাংসটা ঢেলে নেব, কারণ চাইলেই মাংসটাকে এখানে রাখা যাবে না। তো এই জন্য আমি একটা পাতিল নিয়ে নিয়েছি। আর যেহেতু মাংসের তরকারিটা এবং পাতিলটা দুইটাই অনেক গরম, তাই আমি একটু সাবধানবশত, যারা তোমরা প্রথমবার করবে একটু বেশি ঠান্ডা হলেই করো। তবে আমার তরকারিটা খুব বেশি ঠান্ডা নয়, গরম, কারণ একদম ঠান্ডা হয়ে গেলে এখনও দুপুরে খাওয়া হয় নাই, সবাই খেতে বসবে, ততক্ষণ দেখা যাবে যে সবার খাওয়ার রুচি চলে গেছে। কারণ যেহেতু তরকারিটা রান্না করেছি, এটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে খেতে খুব বাজে লাগবে। আমি গরম পাতিলটাই এভাবে ঢেলে দিলাম। যাদের অভিজ্ঞতা আছে এই কাজটা তারাই করো, যাদের নাই তোমরা করো না। আর এই রান্নার কাজে সেসব গৃহিণী যারা পটু তারাই সহজে করতে পারে। আমি মাল্টি কুকারে রান্নার পর আমি এই স্টিলের পাতিলটার মধ্যে নিয়ে নিলাম মাংসের তরকারিটা। আর মাংস তরকারি থেকে এখন অতিরিক্ত যে মশলাগুলি আছে, যেরকম তেজপাতা, দারচিনি আর এলাচি, তো আমি বেটেই দিয়েছি, সেগুলো তুলে নিচ্ছি, কারণ এগুলো প্লেটে পড়লে খুব বাজে লাগে। আমারই লাগে, আমি অন্যজনের কথা কি বলবো। আর নিজের যখন খারাপ লাগে তাহলে তো অন্যজনের তো খারাপ লাগবেই। রান্নার পর অবশ্যই এলাচ, দারচিনি, তেজপাতা এগুলি অন্য একটা বাটিতে তুলে নেবে। দেখবে তোমার যে তরকারির পাতিলটা দেখতেও ভালো দেখা যাচ্ছে, তার সাথে যে বাটিতে তুমি খাবার নিবে সেটাও ভালো লাগছে। আর একজন স্মার্ট গৃহিণী সেই যে কিনা যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে, ভালো মন্দ দুটোই। আমার তরকারিটা হওয়ার পর এটার রঙটা দেখে তোমরা কি বুঝতে পারছো যে এটা কতটুকু ঝাল বা কতটুকু টেস্টি হবে? এরকম একদম ওপরে আলু আর ফ্যাট বেশি থাকা এই তরকারিটা আমার কিন্তু বেশ পছন্দের। তার উপরে শুকনো মরিচ। আমাদের পুরনো ঢাকায় গরুর মাংসটা একটু ঝাল করেই পছন্দ করে, যদিও আমি কিন্তু পুরনো ঢাকার বউ নই, তারপরও আমি আমার মতোই করে রান্না করি। আমার এরকম তরকারি খেতেও ভালো লাগে আর রান্না করতেও পছন্দ। আর গরুর মাংস হলো যদি একটু ঝাল না হলো তাহলে তো খেয়েও মজা নেই। আর গরুর মাংসের তেলটা যদি উপরে না ওঠে এটা কিন্তু দেখতেও ভালো দেখা যায় না। আর একটু মাংসের ফ্যাট এটা না হলে মাংসের তরকারিটা কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে লাগে, মনে হয় যেন লবণ মশলা কিছুই হয় নাই। আমার তরকারিটা হয়ে গিয়েছে, জুম্মার নামাজও শেষ, সবাই বাড়িতে ফিরতে শুরু করেছে। বড়
হয়তো বা আসবে। বাটিতে তরকারিটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে এখনও দারচিনি রয়ে গিয়েছে। দারচিনিটা ফেলে দিয়ে তরকারিটা নিচ্ছি। আর আমার বাসায় বিশেষ করে আমি ঝোল খুব পছন্দ করি, বড় খুব পছন্দ করে। আমি শুকনো মরিচটা পাশে রেখে দিয়েছি যাতে সেগুলো তরকারির নিচে না পড়ে যায়, যেমন মাংস, আলু এগুলো নিচে না পড়ে যায়। এই জন্য উপর থেকে নিয়ে রেখে দিয়েছি, পরে ডেকোরেশনে উপর দিয়ে দিব। তরকারিটা নিয়ে নিলাম, আর এরকম লাল লাল তরকারির ঝোল, তার সাথে 1 প্লেট ভাত হলে কিন্তু খাবারটা সেরকম জমে যায়। তো তোমাদের আমি পরিবেশন করে দেখালাম। শুকনো মরিচ দিয়ে যদি এরকম ঝাল তরকারি রান্না করতে পারো গরুর মাংসের, তাহলে সবাই কিন্তু পছন্দ করবে, বিশেষ করে যারা বেশি ঝাল পছন্দ করে। আর আমার তো ঝাল পছন্দ, তাই আমার পছন্দের তরকারিটা ঠিক এরকমই হয়। তবে এটা দিয়ে পোলাওর থেকে ভাত কিন্তু বেশি ভালো লাগে, কারণ ঝাল ঝাল মাংসের তরকারি তার সাথে ভাত একদম জমে যায়। তবে আজ আমি ভাত এবং পোলাও দুটোই রান্না করছি, কারণ বর পোলাও খাবে, আর আমার ইচ্ছে আমি এরকম ঝাল তরকারি দিয়ে 1 প্লেট ভাত খাবো। পোলাও রান্না হচ্ছে। আমি পোলাওটা বসিয়ে ভেবেছি গোসল করতে যাব, কিন্তু এখন মনে হলো যে পোলাওটা যে কোনো সময় পুড়ে যেতে পারে, তাই আর যাওয়া হয় নাই। এদিকে আম্মু গোসল করে যথারীতি বের হয়ে আসছে, আর আমি বাড়ির গৃহিণী, রান্নার কাজেই আমার দিনটা শেষ হচ্ছে। আমি আজকের বন্ধের দিন গতকালকে যেই ব্লগটা ছেড়েছি তারই রেফারেন্সে তোমরা আজকের ব্লগটা দেখতে পাচ্ছ। আমি যেহেতু আমার ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছে, আমি এটাকে ছোট ছোট করে সিরিজ আকারে ছাড়ছি। পোলাওটা মোটামুটি হয়ে গিয়েছে, আমি কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি। আর আমি সবসময় এই পাতিলটার মধ্যে পোলাও রান্না করতে বেশি পছন্দ করি, কারণ পাতিলটা ছড়ানো এবং রান্না করতেও বেশ সুবিধা। যেই মাল্টি কুকারের পাতিলটা আমি এইমাত্র মাংসর তরকারিটা রিপট করেছি, এটাও ওয়াশ করার প্রয়োজন। খাবারের পরে এমনিতেই দেখা যাবে অনেক থালা বাসন হয়ে গিয়েছে, তাই ভাবলাম এটাকে অলরেডি যদি ওয়াশ করে নিই তখন আমার থালা বাসনটা কমে যাবে। আর এই বাসার টুকিটাকি কাজের মধ্যেই মেয়েরা যখন সংসার জীবনে ঢুকে টুকিটাকি কাজের মধ্য দিয়েই সব কিছু শিখে নেয়। আর মাল্টি কুকারে রান্না করলে অবশ্যই পাতিলগুলো খুব ভালো করে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিতে হবে, অথবা ফ্যানের বাতাসের নিচে, যাতে নিচে পানি লেগে না থাকে। সাথে সাথে মাল্টি কুকারে পাতিলগুলি বসানো যাবে না, কারণ মাল্টি কুকারের যেই প্লেটটা থাকে, যেই প্লেটটা গরম হয়, পানি লাগলে সেই প্লেটটা নষ্ট হয়ে যেতে পারে। অলরেডি আমাদের খাওয়া শেষ, পাতিলটা খালি পড়ে আছে। খাওয়ার পরে আমার রান্নাঘরের এই অবস্থা। খাবার খাওয়ার পর বর গিয়েছে ঘুমাতে, আম্মুও গিয়েছে ঘুমাতে, আর আমার রান্নাঘরের কাজ পরিষ্কারের, প্লেটগুলো এখন পরিষ্কার করে নিব।
কারণ এগুলি বিকেল পর্যন্ত রাখা যাবে না। আমি তোমাদের বলেছিলাম যে আমাদের সবার বাড়িতেই কম বেশি মাছই হয়, আর এই মাছির উপদ্রব থেকে যদি বাঁচতে চাও তাহলে যেটা করতে হবে, যে কোনো ব্যবহার করা থালা বাসন বাটি পাতিল যেটাই হোক সাথে সাথে পরিষ্কার করে নিতে হবে। নইলে দেখা যাবে যে এই পাতিল থালা বাসন থেকেই মাছি এগুলির গন্ধে তোমার বাসায় চলে আসতেছে এবং দেখা যাচ্ছে যে সেই মাছি স্থায়ীভাবে বসবাস করা শুরু করে দিবে। আমার বাসায় মশা যদি 2-4টা থাকেও কিন্তু কোনো মাছি নেই, কারণ আমি চেষ্টা করি খাবারের সাথে সাথে খাবারের থালা বাসনগুলি পরিষ্কার করে নিতে। আর এই হলাম আমি গোসল করার পর। এখন আমার যে কাজ, সবারকে খাবার খাইয়ে এখন আমার পরিষ্কার করা। আজ সকালে চা খেতে পারিনি। আর ঝামেলাটা তোমরা জানো যারা আমার ব্লগ দেখেছো, আগের ব্লগগুলি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে বেসিন বন্ধ হয়ে পানি দিয়ে ভরে গিয়েছিল, তাই আজ কাঁঠাল আর মুড়ি দিয়ে সকালে নাস্তা করা হয়েছে। আর এই কারণেই আজ চার একটু আমি তৃষ্ণার্ত হয়ে গিয়েছি। আমি ইলেকট্রিক কেটলিতে গরম পানি করে নিয়েছি এবং সেই গরম পানি দিয়েই সবগুলি ভিজিয়ে রাখছি। সাবান দিয়ে যতটা না সহজে পরিষ্কার করা যায়, গরম পানি দিয়ে তার চেয়ে অনেক বেশি পরিষ্কার করা যায়। তাহলে বুঝতে পারো আমরা যদি সবসময় গরম পানি খাই তাহলে আমাদের হেলথের জন্য এটা কতটা ভালো। আমাদের শরীরে যে চর্বি ফ্যাট জমা থাকে, গরম পানি খেলে সেই ফ্যাট সেই চর্বি অনেকটাই কেটে যায়। কিন্তু যারা গৃহিণী এত সময় কই, আর যারা চাকরিজীবী তাদের তো সময় আরও বেশি সীমিত। তোমরা যারা ব্লগ দেখছো, আমার ভিডিও দেখছো, তোমরা কমেন্টসে জানিও তোমাদের জীবনটাও আমার মতো কিনা। যারা ওয়ার্কিং লেডি আছো তারাও জানাতে পারো যে খাওয়ার পরেই তোমাদের রান্নাঘরে চলে আসতে হয় কিনা, বা তোমরা এভাবেই সবাই খাওয়ার পরে প্লেটগুলো পরিষ্কার করার জন্য তোমারই অপেক্ষা থাকে। আর এটাই সংসার, এটাই জীবন। মেয়েরা যতই পড়াশোনা করুক আর যত কিছু করুক, দিন শেষে সে গৃহিণী, তাকেই সব কিছু করতে হবে। একটা সময় কত কত স্বপ্নে মনটা বিভোর ছিল। মনে হচ্ছিল জীবনটা মনে হয় গোলাপ ফুলের পাপড়ির মতো, কেউ বিছিয়ে রেখেছে, তার উপর দিয়ে আমি হাঁটছি। কিন্তু আসলে জীবনটা গোলাপ ফুলের কাঁটার মতো। তুমি চলবে, হাঁটবে, নিচে কাঁটা বিছিয়ে থাকবে, সেই কাঁটার উপর দিয়েই তোমাকে যেতে হবে। তুমি ক্ষত বিক্ষত হবে, তোমার পা দিয়ে রক্ত পড়বে, কিন্তু তুমি কাউকে বলতে পারবে না। এটাই মেয়েদের জীবন, এভাবেই মেয়েদের চলতে হয়, মানিয়ে সংসার করতে হয়। বলতে পারো আমার জীবনে কি কষ্ট আছে? কোনো কষ্ট নেই, বলার মতো কোনো কষ্ট নেই।
কিন্তু বোঝার মতো অনেক কষ্ট আছে। আর এটাই জীবন। অবশেষে আমার শুক্রবারের ঝামেলা শেষ হতে শুরু করলো। দুপুরে লাঞ্চ মানি রান্নার বড় একটা সমস্যা সমাধান। আমার কাছে এখন তাই মনে হয়, রান্না করাটা যখন মোটামুটি হুলস্থুলের ভিতর দিয়ে যায়, বাসার বিভিন্ন ধরনের ঝামেলায় পড়ে যায়, তখন ব্যাপারটা এরকমই হয়। আমি বেসিনটার মধ্যে একটু গরম পানিও দিয়ে দিলাম, কারণ এটার মধ্যে অনেক তেল পড়েছে অলরেডি। একটু গরম পানি দিয়ে দিলে বেসিনের পাইপটাও কিন্তু পরিষ্কার থাকে। অনেক সময় হয় না, আমরা ভাবি আচ্ছা পরে করব, ঠিক আছে একটু পরে দিব, আচ্ছা ঠিক আছে একটু পরে করা যাবে, ব্যাপার না। কিন্তু আসলে সময়ের কাজ সময়ে না করলে সেই কাজটা আর হয় না, হয়ে ওঠে না। সময়ের কাজ সময়কেই করতে হয়, এবং তাহলেই সময় তোমাকে গুরুত্ব দিবে এবং তুমি সময়ের সাথে চলতে পারবে। আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 12 ঘন্টা, আমার মনে হয় 12 ঘন্টাকে আমি 24 ঘন্টার কাজে লাগিয়ে ফেলি। একাধারে আমি রান্না করছি, তার সাথে পরিষ্কার করছি, তার সাথে ছাদে কাপড় শুকোতে দিচ্ছি, ছাদে কাপড় আনছি। এই সব কিছু মিলিয়ে মনে হয় যেন আমি মোটামুটি অনেকটা ঘোড়ার দৌড়ের মতো দৌড়াতেই থাকি। দিন শেষে যখন পায়ের গোড়ালিতে ব্যথা করে, তখনই কেবল মনে হয় যে হ্যাঁ, আমি তো সারাদিন আজ বসিনি, এখনও বসার সুযোগ পাই নাই। সকাল 8টায় যখন ঘুম থেকে উঠেছি, এখন পর্যন্ত বসার সুযোগ আর হয় নাই, এখনও রুমে যেতে পারি নাই। ব্যস্ততা আমাকে সেই সময়টা দেয় নাই। অনেক কলিগ বলে মেয়েরা শুধুমাত্র সংসারের জন্যই, চাকরি তাদের জন্য না। কথাটা কিন্তু আমিও মানি, কারণ একসাথে এতগুলি কাজ করা যায় না। একটা মেয়ে চাকরি তার সাথে সংসার দুটো মিলিয়ে একটু সমস্যাই হয়ে যায়। তারপরে ব্যালেন্স তো করতে হয়, কিছু করার নেই। আর এই ব্যালেন্সের মধ্যে দিয়েই সব কিছু মানিয়ে চলতে হয়। যেমনটি আমি একটা ব্লগে বলেছিলাম, শুক্রবার মানেই হলো ডিপ ক্লিন করার সময়। তোমাকে যত কিছুই করতে হয় তার মধ্যে অবশ্যই ক্লিনিংয়ের দিকটা পরিষ্কার মাথায় রাখতে হয়, যে আমার এই জিনিসগুলি পরিষ্কার করতে হবে। তো যেই জিনিসগুলি দিয়ে আমরা পরিষ্কার করি, সেগুলিও শুক্রবার হলে পরিষ্কার করার প্রয়োজন হয়। আমার হ্যান্ড ওয়াশ এবং যেটা থালা বাসন ধোয়ার লিকুইড, সেটাকে পাশাপাশি রেখেছি আমার সুবিধার্থে, কারণ একটা ব্যবহার করার পরেই আরেকটা ব্যবহার করার প্রয়োজন হয়। সেগুলিও আমি শুক্রবার ওয়াশ করে নেই। পোলাওয়ের পাতিলটা থালা বাসন ধোয়ার পর মনে হয়েছিল যে হয়তোবা আজ আর কোনো কিছু ওয়াশ করার প্রয়োজন নেই। যখনই পিছনে ঘুরলাম, দেখলাম পোলাওয়ের পাতিলটা ততক্ষণে রয়ে গিয়েছে চুলার উপরে। আর আমি অবশ্যই খাওয়া দাওয়ার পর অতিরিক্ত যে খাবারগুলি থাকে সেগুলো আমি বাটিতে নিয়ে নিই, বাটিতে রেখে দিই, পাতিলটা খালি করে ফেলি, এগুলি ওয়াশ করে যথাসময়ে রেখে দিই। কারণ এই কাজটা পরবর্তীতে আমাকেই করতে হবে। যে কাজটা আমাকেই করতে হবে সেই কাজটা আমি কার জন্য রেখে দিব? তাই সময়ের কাজ সময়ে করে নেওয়াই ভালো।
সব কিছু পরিষ্কার হয়ে যাওয়ার পর জায়গাটাও ভালো করে শুকিয়ে পরিষ্কার করার প্রয়োজন আছে। তবে 1 কাপ চা আমাকে অনেক টানছে। আমি ভাবছি মনে মনে আমি এগুলি পরিষ্কার করেই চা খাবো। যতক্ষণে ভাবছি ততক্ষণে আমার মনটা কেমন যেন করছে। আমি আজ সকাল থেকে চা খাইনি, বলতে পারো অনেকটা চা পাগল আমরা। একবেলা যদি চা না খাই মনে হয় যেন আসলে চাটা বাকি রয়ে গেল আজ। এখন প্রায় 4টা বাজে, সকাল শুরু হয়েছে আমার 8টায়। এখন পর্যন্ত আমি চা খেতে পারিনি, বিভিন্ন ঝামেলায় বিভিন্ন কাজে। আমি হাতটা ভালো করে ওয়াশ করে নিচ্ছি কাজ করার পর। আর সবচেয়ে বড় কথা যে এখন এই ওয়াশ করার থেকে বেশি কিছু আর করা হয়ে ওঠে না। চাইলেও লোশন বা শ্যাম্পু বা হাতের প্রয়োজনীয় কোনো কিছু ব্যবহার করা হয় না, সবগুলো এক্সপায়ার হয়ে যায়। ব্যবহার করে সেই সময়টা আমার আর হয়ে ওঠে না। বাইরেটা তাকিয়ে দেখলাম বৃষ্টি হলো, বেশ ভালো লাগছিল আকাশটা। চুলোয় চাটা বসিয়ে রেখে এসেছি। চাটা যতক্ষণে হচ্ছে আমিও ততক্ষণে আকাশটা দেখে নিচ্ছি। আকাশ আর দেখছি কই, আশেপাশে বাড়িঘর, একটু উপর দিকে চাইলে তবেই আকাশটা দেখা যায়। তবে গাছগুলি সবুজ, এটাই ভালো লাগে। এদিকে চাটা হয়ে গেল। এখন আমার মনে হচ্ছে যেন আমার জীবনে একটু শান্তি ফিরে আসছে। একটু আয়েশ করে চা খাওয়াটা দিনের মধ্যে কতটা একটা আনন্দের একজন গৃহিণীর জন্য, সেটা বলে বোঝানো যাবে না। চাটা যতক্ষণে হচ্ছে আমার মনটা কেমন যেন করছে, মনে হচ্ছে যে কখন আমি চায়ে চুমুক দিব। 3টে কাপ আমার বরের আর আম্মুর। 1টা কাপে এক্সট্রা মিল্ক বরের জন্য। তার চায়ে সবসময় এক্সট্রা মিল্ক দিতে হয়, কারণ তার ধারণা যত বেশি মিল্ক হবে চার টেস্ট ঠিক ততটুকু বেশি হবে। ছেলেদের জন্য সব কিছু একটু এক্সট্রা করতে হয়, তাদের ভালোবাসতেও হয় একটু এক্সট্রা, তাদের সুবিধা অসুবিধাও দেখতে হয় একটু এক্সট্রা করে। বরের কাপে যখন চা নেই তখন ভাবি আমিও তো পারি একটু এক্সট্রা দুধ দিয়ে চা খাওয়ার জন্য। আমারও তো ভালো লাগে, চাতে যত বেশি দুধ হবে ততই ভালো লাগে। কিন্তু কই, আমি তো খাই না, কারণ আমি গৃহিণী। আমার জন্য এক্সট্রা কোনো কিছু নয়। হতে পারে আমি কর্মজীবী, তারপরও আমাকে সব মেনে চলতে হয়, সব দেখে রাখতে হয়। আমি চাইলেই এক্সট্রা কোনো জিনিস ব্যবহার করতে পারি না। এটাই একটা গৃহিণীর নিয়ম। এভাবেই গৃহিণীরা যুগে যুগে চলে আসতেছে। ছোটোবেলা দেখতাম আমার নানার বাড়িতে আমরা বেশ অনেকটা সময় থেকেছি, বিশেষ করে বছরের শেষ সময় ডিসেম্বর জানুয়ারি মাস স্কুল ছুটির পর। তখন দেখেছি আমার নানিকে সবাইকে খাওয়ানোর পর সে শুধু মরিচ ভর্তা দিয়ে ভাত খাচ্ছে, লাইক দ্যাট, এরকম কিছু। তখন বেশ কেমন যেন মনে হতো না, সবাই খাচ্ছে, উনি খাচ্ছে না কেন? হয়তো বা ওনার এটা পছন্দ। এখন বুঝি আসলে বাড়ির গৃহিণীরা অন্যকে খাইয়েই বেশি আনন্দ পায়, নিজেরটা নিয়ে ভাবে না। পরিবারের সবাই খেলে বাড়ির গৃহিণীর সেটার মধ্যে তার তৃপ্তি, সেটার মধ্যে সে তৃপ্তি পায়। আমরা মেয়েরা কি দিয়ে গড়া, মায়া, মমতা, ভালোবাসা, আদর, যত্ন, সব কিছু আমাদের মেয়েদের মধ্যে অনেক বেশি। তাই আমরা মা, আমরা মেয়ে, আমরা বোন, আমরাই তো সব কিছু।
ছুটির দিনগুলোতে কেন জানি না আমার জীবনে একটু অঘটনগুলি বেশি ঘটে থাকে। প্রতিটা ছুটির দিন, যেমন ধরো শুক্রবার, শনিবার, সাধারণত এই ঘটনাগুলি কোনো না কোনো কিছু ঘটবে। আজ সকালবেলাতে যখন ফ্রিজ থেকে মাংস বের করে মাংসটা আমি ভিজাতে লাগলাম, আর তখন বেসিনের পানি দিয়ে পুরো রান্নাঘর ভরে গেল। আজ এখন বাজে রাত 10টা, ঠিক এই সময় দেখতে পাচ্ছি রান্নাঘরটা আবার পানিতে সয়লাব হয়ে গিয়েছে। কখনো মনে হয় আজ হয়তো আর কোনো কাজ নেই, আজ হয়তো এখানেই শেষ। যতটা ঝামেলা হয়েছিল আর মনে হয় হবে না, আর কত হয়েছে তো, কিন্তু শেষ তো হয় না। একজন গৃহিণী সবসময় প্রস্তুত থাকে নতুন কোনো সমস্যার উপদ্রব হলে সেই সমস্যা কিভাবে সমাধান করা যায়। বাসার বেসিনটা যেহেতু বন্ধ হয়ে গিয়েছিল, কারণ কিছুদিন আগে কোরবানি যাওয়ার কারণে বেসিনে বেশ চর্বি জমে গিয়েছিল লাইনগুলিতে পানি যাওয়ার, সেই কারণে লোক এনে পরিষ্কার করা হয়েছে। তাই একটু এক্সট্রা সব কিছু গুছানোর জন্য বেসিনটার উপরে যে ক্যাপ থাকে সেই ক্যাপটা দিয়ে দিয়েছিলাম। আর ঘটনা সেখানেই, একটুখানি কল ছাড়া ছিল, তার নিচে একটা চার পাতিলা ছিল, কিন্তু সেই ক্যাপটা বন্ধ থাকার কারণে আবার রাত 10টা বাজে পানি দিয়ে পুরো ঘর সয়লাব হয়ে গিয়েছে। কিছু করার নেই, পরিষ্কার করতে হবে। তোমরা যারা আমার ব্লগ দেখছো বা সময় নিয়ে নিজের সময় ব্যয় করছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমি সুরভির ব্লগ থেকে আজ এখানে বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট, একটা লাইক করে দিও, একটা কমেন্টস করে দিও। একজন কর্মজীবী নারী যদি হয়ে থাকো তবে জানিও তোমার লাইফটা কীরকম, তোমার জীবনধারা কীরকম। আমার জীবনটা তো দেখতেই পেলে। ছুটির দিন মানে এক্সট্রা কাজ, এক্সট্রা ঝামেলা, অনেক ধরনের অঘটন ঘটনা। যেমন আজ সকালটাও শুরু হলো রান্নাঘরে পানি দিয়ে পুরো নষ্ট হয়ে, যার জন্য নাস্তা করতে পারি নাই। আর রাতটাও ঠিক সেম সিচুয়েশন। তবে আমি আজ শুক্রবারের যতগুলি ঘটনা ঘটেছে, ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি এটাকে তোমাদের জন্য 3টে ভাগে দিয়েছি। আজ ছিল শেষ ভাগ। বাই।